ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বাংলাদেশের একজন রাজনীতিক, আইনজীবী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা। চট্টগ্রামের প্রভাবশালী রাজনৈতিক পরিবারে তার জন্ম। তার প্রয়াত বাবা AVM মহিউদ্দিন চৌধুরী দীর্ঘদিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন এবং চট্টগ্রামের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা। নওফেল পেশায় একজন ব্যারিস্টার। তিনি চট্টগ্রাম থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং শেখ হাসিনার সরকারের সময়ে প্রথমে শিক্ষা উপমন্ত্রী এবং পরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। শিক্ষা, তরুণ প্রজন্ম, সংস্কৃতি এবং রাজনীতির নানা প্রশ্নে তিনি বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত। 2024 সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের অন্য অনেক শীর্ষ নেতার মতো তিনিও দেশের বাইরে অবস্থান করছেন, কিন্তু সেখানে থেকেও তিনি বাংলাদেশের রাজনীতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং দেশের রাজনৈতিক সংকট নিয়ে সক্রিয়ভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন। সম্প্রতি দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাব অব সাউথ এশিয়ার আয়োজনে এক অনুষ্ঠানে তিনি বাংলাদেশের জন্য রাজনৈতিক রিকনসিলিয়েশন বা পুনঃসমঝোতার প্রয়োজনীয়তার কথা বলেন। অথচ সেই বক্তব্যের পরপরই চট্টগ্রামে তার আগেই হামলা এবং অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পারিবারিক বাড়িতে আবারও হামলা এবং অগ্নিসংযোগ করা হয়। আজ আমরা ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে কথা বলবো সেই রিকনসিলিয়েশনের সম্ভাবনা, প্রতিশোধের রাজনীতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং বাংলাদেশের সামনে রাজনৈতিক সহাবস্থানের কোনো বাস্তব পথ এখনো খোলা আছে কিনা সেসব প্রশ্ন নিয়ে। চলুন কথা বলা যাক মুহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে। কেমন আছেন নওফেল? আপাতত দৃষ্টিতে তো আমরা নিরাপদে আছি, তো সেটাই আসলে এই মুহূর্তে বলার মতো অবস্থায় আছি। এর বাইরে আমাদের দলের যে সাধারণ নেতাকর্মীরা আছে দেশে এবং দেশের বাইরে, সকলেই বেশ কঠিন অবস্থার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে। তো এই বিষয়টি আসলে আমি যথাযথভাবে হয়তো উত্তর দিতে পারছি না। মুহিবুল হাসান চৌধুরী, গত 5ই আগস্ট আপনি দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের যে সাংবাদিক সম্মেলন ছিল সেখানে আপনি উপস্থিত ছিলেন এবং সেখানে আপনি বক্তব্য রেখেছেন। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি আবারও পুনর্ব্যক্ত করেছেন ডিসেম্বরে তিনি দেশে ফেরত আসবেনই। আপনি সেখানে রিকনসিলিয়েশন শব্দটি ব্যবহার করেছেন আপনার বক্তৃতায়। আপনি কি রিকনসিলিয়েশন ব্যাপারটি একটু ইলাবোরেট করবেন, একটু বিস্তৃত করবেন আপনার যারা নেতাকর্মী আছে তাদের জন্য, বাংলাদেশের জন্য এবং নিশ্চয়ই আমার দর্শকদের জন্য? আসলে বক্তব্যে আমি শুধু নই, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা তিনিও কিন্তু এই কথাটাই সেখানে তার বক্তব্যের স্ক্রিপ্টে দেখবেন যে সেটা সেখানে পরিষ্কার করে বলা আছে। কেন এই কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে দেশের আমাদের প্রত্যেক পর্যায়ের জনগণের মধ্যে ক্রমাগত কিছু মীমাংসিত বিষয় নিয়ে বিভাজন করা হচ্ছে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে, মুক্তিযুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধু নেতৃত্বে সরকার থেকে শুরু করে, পরবর্তীতে পাকিস্তানের যে ভূমিকা, ধর্মপন্থী, উগ্রপন্থী, সাম্প্রদায়িক শক্তিগুলোর যে ভূমিকা, সেগুলো সবকিছু নিয়ে একটা যে প্রাত্যহিক বিভাজন চলছে এবং বারংবার নানান ধরনের মিথ্যা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। বাংলাদেশে যে জিনিসটি মানুষ ভাবেনি কখনো যে পাকিস্তান দিবস উদযাপিত হবে, জিন্না দিবস উদযাপিত হবে, সেগুলো করা হচ্ছে। এই যে জাতিকে একটা নতুন এক ধরনের বিভাজনের একটা সমীকরণে ফেলে দেওয়া হয়েছে, এটা থেকে আমাদের পরিত্রাণের জন্য একটা ঐক্যের প্রয়োজন। সেই ঐক্যটা অবশ্যই আমাদের সকল পক্ষের মধ্যেই হতে হবে, মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির মধ্যে। এবং আমরা যেটা মনে করি দল হিসেবে যে আওয়ামী লীগ সবসময় সার্বজনীন রাজনৈতিক ঐক্যের পথ 2008 সাল বলি, এর আগেও তো সেই প্রেক্ষাপটে রিকনসিলিয়েশনের কথাটা বলা হচ্ছে। আর পাশাপাশি যেই কথাটা, আরেকটি কথা সেটা হচ্ছে একটা প্রজন্মের মধ্যে, বিশেষ করে শহুরে যারা তরুণ প্রজন্ম, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে একটা প্রচারণা চালিয়ে আমাদের দল সম্পর্কে, সরকার সম্পর্কে অনেক মিথ্যা অপবাদ, অযৌক্তিক তথ্যপত্র দিয়ে, এমনকি এমন বিষয়ে এখন যেগুলো সম্পূর্ণ মিথ্যা, সেগুলো প্রচারিত হচ্ছে। তো সেগুলোতে
সেগুলোর বিষয়ে তো একটা মীমাংসার প্রয়োজন আছে। এবং এই ক্ষেত্রে আপনি সবাইকে কিন্তু সবসময় যে একমত হতে হবে সব বিষয়ে তা কিন্তু না, দ্বিমত থাকবে, ভিন্ন মত থাকবে। রাষ্ট্র পরিচালনায় আমাদের দুর্বলতা ছিল, বাংলাদেশ না পৃথিবীর সব দেশের সরকারেরই পলিসি ফেলিয়ার থাকে, অনেক পলিসি ফেলিয়ার থাকে, আবার অনেক পলিসি সাকসেস থাকে। তো এই যে পলিসি ফেলিয়ার সাকসেস এর মধ্যেই যে একটা সরকার পরিচালিত হয়ে একটা মানুষকে একটা সুস্থ স্বাভাবিক নিরাপদ জীবন দিতে পেরেছিল, তো এই কিছু কিছু বিষয়ে যেখানে আমাদের দ্বিমতটা মেটবে না সেখানে রিকনসিলিয়েশন হতে হবে, যে উই এগ্রি টু ডিসএগ্রি। কিন্তু সেটা এমন এগ্রিমেন্ট নয় যে আমি একে অপরকে নিশ্চিহ্ন করে ফেলবো। আমরা একে অপরকে নিশ্চিহ্ন করে ফেলাটা থেকে বিরত থাকতে রিকনসিলিয়েশন প্রয়োজন আছে। এবং কেউ কেউ হয়তো বিশ্বাসই করবে না যে যদিও বা জাতিসংঘের সেই তথাকথিত ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট পর্যন্ত বলেছে যে মানে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি চালানোর কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি, টিয়ার গ্যাস ছোড়া হচ্ছিল, কিন্তু এই যে একটা পক্ষ কিন্তু এটা বিশ্বাস করানোটা খুবই কঠিন। হ্যাঁ, যে র্যাবের যে সিভিলিয়ান হেলিকপ্টার সেগুলো কিন্তু গানশিপ নয় যে সেখান থেকে আপনি মানে ফায়ার আর্ম দিয়ে গুলি করবে, সেখানে হেলিকপ্টারই কিন্তু পড়ে যাবে বা ওটা ব্যালেন্স রাখতে পারবে না। তো এই যে একটা বিষয়, কিন্তু একটা মানুষ, একটা গ্রুপ থাকবে যেটা কিন্তু এটাতে বিশ্বাস করবে। আমাকে কিন্তু ওই বিষয়টাকেও মাথায় নিয়ে এগোতে হবে যে কিছু লোক আছে যারা অন্ধভাবে কিছু বিষয় বিশ্বাস করবেন, এবং সেই বিশ্বাসটা আমি মানে একমত হই বা না হই, সেখানেও তার তার জন্য আমাকে সহনশীল হতে হবে। অনুরূপ ভাবেই আমাদের যে অনেক ধরনের যে বিশ্বাস আছে বা আদর্শিক অবস্থান আছে, পলিসি অবস্থান আছে, সেগুলোতে যে অনেকেই একমত হবেন তা নয়। আমার কিছু প্রগতিশীল বিষয়ে রক্ষণশীলরা একমত হবেন না, আবার আমার কিছু রক্ষণশীল বিষয়ে অনেক প্রগতিশীল, যাদেরকে আপনি উগ্র প্রগতিশীলও বলতে পারেন, তারাও একমত হবেন না। এই যে পলিটিক্যাল একটা একটা ব্যালেন্স, সেটাই কিন্তু রিকনসিলিয়েশনের কথাটা আমরা আমরা বলছি। আমরা শুধু বলিনি, কিন্তু এই মহিবুল যে হাসান বিএনপি চৌধুরী, কিন্তু অনেকেই মনে করছেন যে 2024 পরবর্তী বা 2024-এ ঘটা ঘটনাগুলো নিয়েই আপনি রিকনসিলিয়েশনের কথা বলছেন, যে সেই তার পরবর্তীতে আপনাদের মানে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের মতো একটি অলমোস্ট শতবর্ষী রাজনৈতিক দল কে নিষিদ্ধ করা হয়েছে, নির্বাচনের বাইরে রাখা হয়েছে। ফলে আপনার রিকনসিলিয়েশন বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রিকনসিলিয়েশন শব্দটি উনি উচ্চারণ করেছেন, সেগুলো কি এই 2024 পরবর্তী, নাকি আপনারা আগের থেকেই রিকনসিলিয়েশন নিয়ে কিছু ভাবছিলেন? না, দেখুন, রিকনসিলিয়েশন তো একটা জেনেরিক টার্ম, এটা তো কোনো স্পেসিফিকলি যে একটা ঘটনা নিয়ে রিকনসিলিয়েশন হবে তা নয়। এটা হচ্ছে একটা ওভারঅল রিকনসিলিয়েশন, যে পক্ষ বিপক্ষ, আপনার বিরোধিতা, নানান যে পক্ষের মধ্যে একটা, সকল পক্ষের মধ্যে একটা ঐকমত থাকা, যে উই হ্যাভ টু হ্যাভ মানে অ্যাকসেপ্টেন্স, হ্যাঁ, টলারেন্স। আমাদের এই যে এই বিষয়গুলো হচ্ছে রিকনসিলিয়েশন। আরেকটি বিষয় হচ্ছে, হ্যাঁ, আমাদের যদি পলিসি ফেলিয়ার হয়ে থাকে, সিকিউরিটি ম্যানেজমেন্ট পলিসি বা আমাদের পরিচালনাগত বিষয়ে, সেখানে আমাদেরও তো মিস্টেক হবে। আপনি তো, এটা একটা মেজর রায়ট হয়েছে, তাই না? সারা দেশব্যাপী রায়ট হয়েছে। সেখানে আপনি মানে একজন মন্ত্রী, যিনি সরকারের জনগণের প্রতিনিধিত্ব করেন বা সরকারি দলের প্রতিনিধিত্ব করেন, পুরো সিস্টেমটা তো একটা সরকার। তো সেখানে একজন কনস্টেবল বা একজন এসআই বা একজন মানে ঘটনার প্রেক্ষিতে তার একটা যদি মিস্টেক হয়ে থাকে, ভুল হয়ে থাকে, সেটার দায়িত্ব তো ওই সকলের পর্যায়ে আসে না। হ্যাঁ, এই যে কিছু কিছু বিষয়ে আমাদেরও, আমি বলবো, দুর্বলতা হয়তো বা থাকতে পারে ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সেগুলো তো রিকনসিলিয়েশন করার বিষয় আছে। কিন্তু তারা যেটা করেছে, আমরা যেটা বলছি, আমাদের কথাটার সাথে তাদের কাজের একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে তারা করেছে ইনডেমনিটি, হ্যাঁ, ইমিউনিটি দিয়েছে, দায় মুক্তি। আমরা কিন্তু দায় মুক্তির কথা বলছি না, আমরা বলছি আমার যে দায়িত্ব, সেই দায়িত্ববোধটা, সেটাকে গ্রহণ করা, আরেকজনের, অপর পক্ষেরও যে দায়িত্ববোধ, সেটাও কিন্তু গ্রহণ করতে হবে। একটা পক্ষ দায় মুক্তি দিয়ে দিবে, আবার গর্ব করে বলবে মানুষ মেরেছি, তাতে কি হয়েছে, ভবিষ্যতে আরো মারবো, লাশ ফেলবো, হ্যাঁ, শেখ হাসিনাকে আসতে দেবো না, তাকে আমি পেলেই টুকরো টুকরো করে ফেলবো, আওয়ামী লীগকে খুন করবো, ছাত্রলীগকে ঝুলিয়ে রাখবো, ধর্ষণ করব, হত্যা করব। এইটা একটা উগ্রপক্ষের সাথে আসলে রিকনসিলিয়েশন হয় না। কিন্তু এই উগ্রবাদীদের সাথে অনেক সময় বিভ্রান্ত হয়ে বলি বা কৌশলগত কারণে বলি, অনেকেই কিন্তু জড়িয়ে যায়, তাদের সাথে তো আপনাকে রিকনসিলিয়েট করতে হবে। তো
এই 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 প্রেক্ষিতে যদি আমি বলি যে আমাদের মানে 5ই আগস্টের পূর্বে যেই ধরনের পরিস্থিতি ছিল, অনেক তরুণ প্রজন্মের সন্তান বা আমাদের আত্মীয় স্বজন বলি, সকলের মধ্যে অনেকে দেখবেন যে প্রোফাইল লাল করেছে, তাই না? প্রোফাইল লাল করেছে। মানে যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছিল, তারা মনে করেছে যে তারা নৃশংসতার শিকার হচ্ছে এবং নানান জায়গাতে সেখানে ব্রুটালিটি হয়েছে, এবং সেক্ষেত্রে তারা ক্ষুব্ধ হয়ে লাল প্রোফাইল করেছে। এখন যদি আমি সেই প্রেক্ষিতে যারা লাল প্রোফাইল করেছে এবং আজকের প্রেক্ষিতে এসে অনেকেই বুঝতে পারছে যে একটা মেটিকুলাস ডিজাইন হয়েছিল, প্রতারিত হয়েছেন বলে অনেকেই বলছেন, মাস্টার মাইন্ড ছিল, মিলিয়ন মিলিয়ন ডলার, এই যে প্রতারিত আমার ভাই বোন মা বাবা আত্মীয় স্বজনের মধ্যে যে আছে প্রতারিত জনগণ, হ্যাঁ, আপনি কি তার সাথে রিকনসিলিয়েট আপনাকে করতে হবে না? অবশ্যই করতে হবে। এখন আপনি যদি তাকেও বলেন যে না আমি তাকেও তোমাকেও দেখে নেব কারণ তুমি মত প্রকাশ করেছো, সেটা তো কোনোভাবেই রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। এই যে দেখে নেয়া নেই, নিজের জনগণকে দেখে নেয়ার যে মানে মানসিকতা, সেটা আওয়ামী লীগের নেই বলেই কিন্তু আওয়ামী লীগ 15 বছর রাষ্ট্র ক্ষমতা ধরে রাখতে পেরেছিল। বাংলাদেশের মতো একটা দেশে, 17 কোটি মানুষের দেশে, জনগণের সম্মতি না থাকলে রাষ্ট্র ক্ষমতা কখনোই 15.5 বছর ধরে রাখা সম্ভব না। এটা আমি হলফ করে বলতে পারি। মহিবুল হাসান চৌধুরী, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। আপনার বক্তব্যের পরপরই আপনার পুড়ে যাওয়া প্রায় ধ্বংসপ্রাপ্ত বাড়িতে আবার আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে আপনি রিকনসিলিয়েশনের কথা বলছেন, কিন্তু আপনাদের 15.5 বছরে এরকম কোনো ঘটনা তো আমরা দেখি নাই যে কোনো মানে বিরোধী পক্ষের কোন নেতার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তার বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি, বা তার বাড়ির বাকি সদস্যদের, পরিবারের বাকি সদস্যদেরও বাড়ি ছাড়া করা হয়েছে, এরকম ঘটনা আমরা দেখি নাই। তাহলে আপনি রিকনসিলিয়েশনটা করবেন কিভাবে? ওই যে বলছি, কিছু কিছু ব্যক্তিবর্গ বা গোষ্ঠীর সাথে আপনি কখনোই একমত হতে পারবেন না। হ্যাঁ, যেমন আমি যদি বলি মানে ইসলামিক দলগুলোর কথা বলি, বাংলাদেশে অনেক ইসলামিক দল আছে, অনেক মানে সেকুলার দলও আছে, অনেক সেন্ট্রিস্ট পার্টি আছে মধ্য। আপনি ইসলামিক দলগুলোর সাথে কৌশলগত ঐক্য করতে পারবেন, কিন্তু তার যে ধরেন একটা শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা করার যে আপনার যে দাবি, যে রাজনৈতিক দাবি, সেটাতে আপনি একমত হচ্ছেন না বা হবেন না। সেক্ষেত্রে আপনাকে সে একটা সহাবস্থানের ভূমিকায় যেতে হবে, তাই না? সেটাও কিন্তু এক ধরনের রিকনসিলিয়েশন। এটার পাশাপাশি কিছু বিষয় তো আপনি একেবারেই মানে ছাড় দেওয়ার অবস্থা নেই, যেগুলো হচ্ছে ক্রিমিনাল অফেন্স। হ্যাঁ, তো আমিও যদি ক্রিমিনাল অফেন্স করে থাকি, আমার জন্য কিন্তু সেই প্রপার ইনভেস্টিগেশন হতে হবে। আমাকেও কিন্তু সেভাবে করে কোন একটা অপরাধের সাথে। এখন যেটা হচ্ছে আমাদের দেশে যে উইচ হান্ট গুলো হচ্ছে, কোন প্রগতিশীল শক্তির বিরুদ্ধেই এক ধরনের একটা উগ্র ডানপন্থী শক্তির মানে অত্যাচার নির্যাতন চলছে। এটা থেকে বেরিয়ে আসতেই হবে, এবং এর জন্য আমাদের দেশের মানুষের মধ্যে একটা ঐক্য করতে হবে, এবং সেই ঐক্যের জন্য এখানে একটা ঐক্য মত প্রতিষ্ঠা করা, ইউনিটি প্রতিষ্ঠা করা। আমাদের নেত্রীর যে বাংলাদেশে যাওয়ার বিষয়টা কিন্তু আমরা কিন্তু বারবার বলছি, ইট ইজ এ সিম্বল অফ হোপ অ্যান্ড ইউনিটি। আমরা কিন্তু এটা বলছি না, হ্যাঁ আমরা রিভেঞ্জ চাই না, কিন্তু আমরা জাস্টিস চাই, আমরা ফেয়ার জাস্টিস চাই। তো এইগুলো একটা সম্পূর্ণ প্রক্রিয়ার অংশ। আমি আসলে এই তত্ত্বীয় আলোচনাটার চাইতে যে বাস্তবিক অবস্থায় বাংলাদেশে যে সমস্ত পদক্ষেপগুলো সরকারকে নেওয়ার প্রয়োজন, আমরা সেগুলোতে বেশি আমি ফোকাস সেই করতে চাই। প্রশ্নে আসবো, কিন্তু আমি আপনাকে আরো একটি রিকনসিলিয়েশনের মানে ঘটনার মানে সূত্র ধরিয়ে দিতে চাই। সেটা হচ্ছে শাপলা চত্বরের পরে, শাপলা চত্বর আসলে বাংলাদেশকে দখল করতে এসেছিল, আপনাদের সরকারকে ফেলে দেওয়ার জন্য হয়েছিল, কিন্তু তারপরে শাপলা চত্বরের যারা আয়োজক ছিলেন তাদের সঙ্গে শেখ হাসিনা তাদেরকে ডেকে নিয়ে গিয়ে গণভবনে তাদের সাথে কথা বলেছেন, এবং তাদের সঙ্গে আসলে দীর্ঘ রাজনৈতিক মানে একটি মামলাও কিন্তু শাপলা চত্বরের বিষয়ে একটি মামলাও তারা করেনি আপনাদের বিরুদ্ধে। হ্যাঁ, এবং কিন্তু পরবর্তীতে দেখা গেল যে শাপলা চত্বর নিয়ে আপনাদের পুরো রাজনৈতিক ব্যবস্থাকে প্রশ্নের মুখোমুখি করা হলো এবং প্রশ্নের মধ্যে ফেলে দেওয়া হলো। এই মুহূর্তে তো সেটা নিয়ে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদেরও বিচার করা হচ্ছে। যারা সংবাদ প্রচার করেছে শাপলা চত্বরে, তাদেরও বিচারের আওতায় আনা হচ্ছে। এর মধ্যে ধরেন একটা রিকনসিলিয়েশন আপনারা করেছিলেন, কিন্তু সেটার ফলাফল তো আসলে দেখলাম আমরা ভালো হলো না। হ্যাঁ, এখানে বলতে হবে যে আমাদের তৎকালীন সময়টা, এটা হচ্ছে 13 সালের ঘটনা, তাই না? 13 সাল থেকে কিন্তু 23 সাল, দীর্ঘ 10 বছর সেখানে কিন্তু আমাদের দেশে এই যে একটা রিকনসিলিয়েটেড একটা অ্যারেঞ্জমেন্ট ছিল,
সেটাতে কিন্তু কোনো ধরনের মানে বিশৃঙ্খলা হয়নি বা কোনো ধরনের ব্রেকডাউন হয়নি, তাই না? হ্যাঁ, একবার হয়েছে, সেখানে মামুনুল হক এবং তার সাথে থাকা কিছু উগ্রপন্থী সারা দেশে একই কায়দায় কিছু ঘটনা করতে চেয়েছিল, সেটাও কিন্তু পরবর্তীতে নিবৃত্ত করা হয়েছে। রাষ্ট্রের পক্ষে এগুলো সম্ভব, যে আসলে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সেটা নিবৃত্ত করতে পারে, সেটা কিন্তু অস্বাভাবিক না। কিন্তু যেখানে মানে এই ঘটনায়, শাপলা চত্বরের ঘটনায় দেখবেন যে সবচেয়ে বেশি অ্যাগ্রিভড মনে হচ্ছে যারা এই ঘটনাটাকে ভয়াবহ দাঙ্গায় রূপান্তর করে সরকার উৎখাত করতে পারেনি, তারা সবচেয়ে বেশি অ্যাগ্রিভ, নট নেসেসারিলি যে যাদেরকে ফুড সোলজার হিসেবে ব্যবহার করা হয়েছে। আমার কওমি মাদ্রাসার সন্তানরা বেশিরভাগ ক্ষেত্রে তারা এতিম, তাদের বাবা মা নেই, তাদেরকে নিয়ে আসা হয়, তাদেরকে মাঠে মানে ছেড়ে দেওয়া হয়েছিল, এবং তারা কিন্তু ভাত পানি বাসস্থান কাপড়ের জন্য কিন্তু ওই কিছু প্রতিষ্ঠানের উপরে নির্ভরশীল। এখন এই এতিম সন্তানদেরকে আপনি বিপথে নিয়ে গিয়ে বিভ্রান্ত করে আপনি বললেন যে তুমি ওখানে আজকে মারামারি করো, হবে না, খাবার দাবার হবে না, তো স্বাভাবিকভাবেই সে তো সেটা করতে বাধ্য হবে, তাই না? হিজ আন্ডার ডিউরেস। জিলুর রহমান এন্ড গং, হ্যাঁ, তারা কিন্তু এটাকে হাইতির ভূমিকম্পের লাশের মানে ছবি তুলে সেটাকে একটা এক ধরনের বই খাতা তৈরি করে, দলিল দস্তাবেজ তৈরি করে অ্যামনেস্টি, হিউম্যান রাইটস ওয়াচ নানান জায়গায় প্রচার করে বেড়ালো যে এখানে শত শত লোককে হত্যা করা হয়েছে, শত শত লোক গায়েব হয়ে গিয়েছে, এবং সেটা নিয়ে একটা কন্টিনিউয়াস অ্যাজিটেশন করার চেষ্টা হয়েছিল। তো এই পক্ষটাই কিন্তু এখন দেখবেন যে এই তথাকথিত ট্রাইব্যুনালের মানে পেছনে শক্তি, মানে মূল শক্তি, ব্যাকগ্রাউন্ড যারা আছে, তারাই কিন্তু এই মামলাটা করেছে। আপনি এই মামলায় কিন্তু কোনো আলেম ওলামাকে দেখছেন না যে ওই প্রতিষ্ঠানগুলোরও, যে তারা কিন্তু সেখানে গিয়েছে, কারণ তারাও জানে যে তারা ক্রীড়নক ছিল না, তাদের মধ্যে একটা গোষ্ঠী ক্রীড়নক ছিল। তো রিকনসিলিয়েশন হয় পৃথিবীতে, কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদেরকে যারা উৎখাত করতে পেরেছে তারা এগুলোর ধার ধারছে না, কারণ তাদের সাথে কিন্তু রিকনসিলিয়েশন হয়নি। আদিলুর রহমানের তার যে গ্রাজ রাষ্ট্রের প্রতি, বাংলাদেশের প্রতি, আওয়ামী লীগের প্রতি, আপনি দেখবেন একটা মানে সাবেক জাসদের একটা কট্টর গণবাহিনীর যে সমস্ত সদস্যগুলো ছিল, আলী রিয়াজ বলুন আপনি, তারপরে যে এই আদিলুর রহমান বলুন, হ্যাঁ, তারপরে যে ইভেন সলিমুল্লাহ খান, হ্যাঁ, সলিমুল্লাহ খান, আপনি দেখুন এখন বাংলাদেশে তাকে বানানো হয়েছে একটা বিশাল বড় দার্শনিক। তিনি এমনই একজন ব্যক্তি, আমি কারো মানে পড়াশোনার বিষয়ে বিশেষভাবে আমি মানে সমালোচনা করতে চাই না। তো এই যে তিনি দেখবেন যে তার রন্ধ্রে রন্ধ্রে ব্যাপক সাম্প্রদায়িকতা, সেটা এখন উগড়ে পড়ছে। এই লোকই কিন্তু শাহবাগের আন্দোলনের মধ্যে তখন কিন্তু একটা ভেস ধরেছিল, যেটা ছিল তখনকার সময় ট্রেন্ড। আবার এই লোককে দেখবেন যে প্রভাষক থেকে আইনের প্রভাষক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, আইনের প্রভাষক ছিলেন। পরবর্তী খুবই লো গ্রেড আমেরিকান ইউনিভার্সিটিতে তিনি পিএইচডি করেন। এটা আমি নামটা ঠিক ভুলে গিয়েছি, একটা ভেরি মানে অ্যাভারেজ ইউনিভার্সিটিতে তিনি পিএইচডি করেন আমেরিকাতে, যে কারণে তিনি কোনো আর সরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো চাকরিও পাননি। পরে নানান প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, মানে যেটা খুব খারাপ ভাবে যদি বলা যায় যে তিনি খ্যাপ মারতেন, আজকে এই প্রতিষ্ঠান তো কালকে ওই প্রতিষ্ঠান। এই ব্যক্তি, হ্যাঁ, তিনি কিছু বই খাতা পড়ে এখন সর্বক্ষেত্রে জ্ঞানী হয়েছেন, অর্থনীতি, সমাজনীতি, তারপর আপনার ক্রিমিনোলজি থেকে শুরু করে সর্বক্ষেত্রে, আইনটা বাদে, যেটা তিনি আসলে মানে নিজেকে মানে যেই কাজটা তার করার কথা সেটা বাদে সর্ববিষয়ে জ্ঞানী। এই যে গোষ্ঠীটা, এগুলো তো উগ্র জাসদ গোষ্ঠী ছিল, যাদের রন্ধ্রে রন্ধ্রে ছিল আওয়ামী লীগ বিরোধিতা। মুক্তিযুদ্ধের সময় তারা একটা পক্ষ নিয়েছিল, আবার মানে তাদের একটা ঘৃণা আছে আমাদের নেত্রীর প্রতি, আমাদের দলের প্রতি। এইগুলো এখন একটা মানে একটা কঠিন। আপনি একইভাবে দেখবেন আমাদের আইনমন্ত্রী মহোদয়, তিনিও তো একসময় জাসদের রাজনীতিতে ছিলেন। তারপরে যে আসিফ নজরুলের অভিযোগ আছে জাসদের রাজনীতিতে থাকা, আলী রিয়াজ তো আছেই। তো এটা ইউনূস যেটা করতে পেরেছে, এই জাসদের কিছু উগ্রবাদীদেরকে সামনে রেখে তাদেরকে দেখানো হয়েছে ইন্টেলেকচুয়াল ফেস, আর সাংগঠনিক ফেসটা অর্থাৎ তাদের মারামারি করার জন্য সে জোগাড় করেছে জঙ্গিবাদী, উগ্রবাদী, সাম্প্রদায়িক গোষ্ঠীকে সে মারামারি করার জন্য সে জোগাড় করেছে। পাকিস্তানিদেরকে নিয়োজিত করেছে আমাদের বাহিনীগুলোতে যে সমস্ত সিম্প্যাথাইজার আছে তাদেরকে নিউট্রালাইজ করতে, আর পশ্চিমা বিশ্বকে একটা নীতিগত অবস্থান থেকে সে তার পক্ষে নিচ্ছে। এই যে একটা মেটিকুলাস ডিজাইনটা তো পরিষ্কার, তাই না? তো এই অবস্থায় এদের সাথে আপনি কখনো রিকনসিলিয়েশন করতে পারবেন না, এবং এরা মানে বিয়ন্ড অল হোপ। কিন্তু এরাই কিন্তু যখন দেখবেন যে একটা জনগণ একটা ট্রেন্ড তৈরি হয়েছে, এখন দেখবেন সোশ্যাল মিডিয়াতে এরা যাই বলুক না কেন মানুষ তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করছে। এখন কিন্তু এদের সুর আস্তে আস্তে কিন্তু নরম হয়েছে,
সুর পরিবর্তন হয়েছে, স্বর নরম হয়েছে, দুটাই কিন্তু চলছে আর কি। নানান ভাবে কেউ বলছে আমি তো দায়িত্বে ছিলাম না, কিচেন ক্যাবিনেট ছিল, কেউ বলছে আমি ওই কিচেনের শেফ ছিলাম না, আমি ওই কিচেনের ওয়েটার ছিলাম, হ্যাঁ আমাকে ডেকেছে তাই আমি গিয়েছি। তো এই ধরনের একটা এখন দেখবেন পরিবর্তন হয়েছে। কেন? বিকজ পাবলিক সেন্টিমেন্ট ইজ ভেরি মাচ এগেইনস্ট দিজ ইন্ডিভিজুয়ালস, যে তারা কিন্তু এখন রাস্তাঘাটে ওপেনলি ঘোরাফেরা করতে পারছে না, যে কোনো সময় গণপিটুনি খেতে পারে। আসিফ নজরুল সাহেব কিন্তু গণপিটুনি খেতে পারেন, যে তিনি দায়িত্ব নিয়ে সবার আগে কি করলেন, ধর্ষক এবং জঙ্গিদেরকে বিশেষভাবে ছেড়ে দিলেন। বাংলাদেশের ধর্ষণের সংখ্যা বেড়ে গেল তার কারণে, একক সিদ্ধান্তে তার। সেখানে তিনি আওয়ামী লীগ ঢুকাবেন আদালতে, মানে কারাগারগুলোতে। সে আইনের জীবনে আইন প্র্যাকটিস করেনি, সে আইনের মানে একজন শিক্ষক হয়ে সে সবচেয়ে অনৈতিক এবং বেআইনি কাজটা করলো। তো এই আসিফ নজরুল, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ সেখানে তার পেছনে থাকুক বা তাকে পাকড়াও করুক বা সেটা অন্য বিষয়, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই আসিফ নজরুল কি রাস্তায় গিয়ে কালকে হাঁটতে পারবে গুলিস্তানে? সেখানে যে সিএনজি ড্রাইভাররা দাঁড়িয়েছে, সেখানে যে সাধারণ মানুষ হকাররা দাঁড়িয়েছে, তারা আপনি মনে করেন যে তাকে শান্তিতে দাঁড়াতে দিবে? এক দণ্ড দেবে না। তো এই হচ্ছে তাদের অবস্থা। আজকে বাংলাদেশটা একটা করুণ অবস্থার মধ্যে নিয়ে গিয়ে মানে আমাদের একটা এক্সিস্টেন্সিয়ালিস্ট ক্রাইসিসে, আচ্ছা অস্তিত্ব রক্ষার ক্রাইসিসে আমাদেরকে নিয়ে এসছে এই উগ্রবাদীরা। আমি রিকনসিলিয়েশন নিয়ে শেষ প্রশ্নটা করি আপনাকে। সেটি হচ্ছে, আন্তর্জাতিক অভিজ্ঞতায় বলে রিকনসিলিয়েশন মানে দায় মুক্তি নয়, যে কথা আপনি একটু আগে বললেন, আপনারা দায় মুক্তি চাইছেন না। বিচার, সত্য উদ্ঘাটন, ভুক্তভোগীর স্বীকৃতি এবং পরস্পরের সহাবস্থান একসঙ্গে চলে। আপনারা যখন মানে এই ঘটনা ঘটছে, 2024-এর ঘটনা ঘটছে, তখনই আপনারা একটা বিচার বিভাগীয় কমিশন গঠন করেছিলেন। সেই কমিশন কাজ শুরু করেছিল, সেই কমিশনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ভাবে ফরমাইশি একটা রিপোর্ট তৈরি করা হয়েছে। সুতরাং এই মুহূর্তে আপনি যদি একদম একটি বাক্যে রিকনসিলিয়েশনের মানে মানে যে যে কথাটা আপনি বলেছেন এই সরকারকে বলতে চান বা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বলতে চান, সেটা আসলে কি? আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে আমাদের বলার কিছু নেই। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে সামনে রেখে রাজনীতি করি না। তাদের অবস্থান জেনেও তাদের ভিত্তিতে আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত সৃষ্টি হয় না। আমাদের ফোকাস হচ্ছে আমার জনগণ, বাংলাদেশের মানুষের মধ্যে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। হ্যাঁ, কেউ যদি আমাকে প্রতারিত হয়ে ঢিল মারে, আমি তাকে পাটকেল মারি, এই ঢিল এবং পাটকেল মারামারির মধ্যে দুই পক্ষই কিন্তু, সেখানে আমি যদি বলি সমান দোষী হয়েছে। এখন দুপক্ষকেই যদি আপনি যদি ব্যাপক হারে আপনি মানে ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করেন, তাহলে কিন্তু দেশে কোনো ধরনের স্থিতিশীলতা থাকবে না বা আসবে না। তথ্য উদ্ঘাটিত হতে হবে। তথ্য উদ্ঘাটনের জন্য কিন্তু সেই রিকনসিলিয়েশনের জায়গাটা কিন্তু কোনোভাবে বাধা নয়। হ্যাঁ, যারা প্রতারিত হয়েছেন, দেশের যে প্রতিষ্ঠানগুলো, দলগুলো, সংগঠনগুলো নানানভাবে যারা এই মেটিকুলাস ডিজাইনের ভিকটিম হয়েছে, তাদের সাথে তো একটা নমিনাল আন্ডারস্ট্যান্ডিং এ যেতে হবে, টলারেন্সের পর্যায়ে যেতে হবে, ঐক্যমতের জায়গায় যেতে হবে, যে বাংলাদেশের অস্তিত্বের সাথে আমরা একে অপরের প্রতি প্রতিশোধ নেব না, কিন্তু বিচার আমাদের হতে হবে, নৃশংসতার বিচার হতে হবে, মানে যেটাকে আমি বলি ক্লিনিক্যাল কিলিং যেগুলো। হ্যাঁ, এখন একটা রায়ট সিচুয়েশনে, দাঙ্গা বিক্ষুব্ধ পরিস্থিতিতে কেউ নিহত হয়েছেন, আহত হয়েছেন, সেটা স্পেসিফিক্যালি ইনভেস্টিগেট করাটা প্রয়োজন আছে, যে আসলে এখানে কি টার্গেট কিলিং হয়েছিল কিনা। আর যারা টার্গেট কিলিং এর সাথে জড়িত থাকবে তাদের তো বিচার হতে হবে, কিন্তু যারা অ্যাজিটেটেড মব হিসেবে সেই সময়টাতে অংশগ্রহণ করেছে, সেখানে তো আপনি সবাইকে তো আর প্রতিশোধ নেওয়া বা সবার বিচার করা সেটা তো সম্ভব না। তো এই সকল প্রেক্ষাপটে এটা একটা ওয়াইড মিনিং এর রিকনসিলিয়েশন হতে হবে আমাদের মধ্যে, যে একটা ঐক্যমত, যে যে আপনার সাথে শেখ হাসিনার অনেক রাষ্ট্রনীতির সাথে আপনার দ্বিমত থাকতে পারে, আওয়ামী লীগের অনেক মানে পলিসির সাথে আপনার দ্বিমত থাকতে পারে, কিন্তু আপনাকে একটা জায়গায় বুঝতে হবে যে তারা দেশটাকে স্থিতিশীল রেখেছিল। তারা তাদের ইকোনমিক পলিসি ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যে ফাইন্যান্সিয়াল সার্ভিস গুলোর ক্ষেত্রে গিয়ে সেখানে কিছু ফেলিয়ার হয়েছে, আমি তো বলছি না হয়নি। আমি নিজেই তো সেখানে, আমরা অনেক জায়গায় সমালোচনা করেছি। হ্যাঁ, তা আমাদের যদি বিউরোক্রেসির যে, আমি যদি বলি যে ওভারঅল এফিসিয়েন্সি এবং আপনার যে করাপশন, হ্যাঁ দুর্নীতির জায়গাটাতে, সেখানে তো অনেক ইনএফিসিয়েন্সি ছিল, আমরা তো জানি। পুলিশের ক্ষেত্রে আমরা যদি বলি যে নানান পর্যায়ে এবং প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের অধিকার নিয়ে তারা যেখানে সেবা নিতে গেছে, সেখানে তো অনেক অভিযোগ আছে এবং এখনো আছে। তো এই সমস্ত বিষয়গুলোতে আমার ফেলিয়ারটা আমরা মানি, আমরা মেনেছি, কিন্তু তারপর আমরা মানুষকে যে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিতে পেরেছি, সেগুলোর জন্য কিন্তু আপনাকে মানে
এদের মধ্যে একটা বড় গোষ্ঠীও কিন্তু মেনে নিতে হবে যে আওয়ামী লীগ ওয়াজ এ বেটার অপশন দেন ইউনুস অর দ্য কারেন্ট গভর্নমেন্ট। তো এই যে এই বিষয়টাতে আমাদের কিন্তু একটা ব্রড অ্যাকসেপ্টেন্স তৈরি করতে হবে। তো এগুলো সবই পলিটিক্যাল প্রসেস, এগুলো কিন্তু এমন না যে আপনাকে একেবারে মানে ক্লিনিক্যালি করতে হবে, এগুলো একটা কনসেনসাস বিল্ডিং যেটাকে বলা হয়, যে একটা মানে ব্রডার একটা সমঝোতা বোঝাপড়ার মধ্যে এটা করতে হবে এবং সেটা সম্ভব। সেটার জন্য তো প্রথমেই আপনাকে জনগণের কাছে যাওয়ার সুযোগ দিতে হবে। হয় আপনাকে নির্বাচনে যাওয়ার সুযোগ দিতে হবে, যে নির্বাচনে যখন আপনি দাঁড়াবেন তখন আপনি জনগণের কাছে গিয়ে বলবেন যে আমার এই এই ভুল ছিল, আমার এই এই অন্যায় ছিল, এবার আমি আপনাদের কাছে এসেছি, আপনি আমাকে ভোট দেন। এবং সেটাই আমার যদি আপনারা না আমার করেন। এই সফলতাও ছিল। আমি শুধুমাত্র এক্স্যাক্টলি। আমার সফলতার কথা বলবো না, আমার সফলতার কথা বলবো। আমাকে আমার ব্যর্থতা এবং সফলতার মধ্যে দিয়ে জনগণ আমাকে জাজ করবে। তো আমি যেটা বলছি যে আসলে রিকনসিলিয়েশনের প্রসেসটা শুরু হয়ে গিয়েছে। আমাকে রাজনীতি থেকে বিরত রেখে, আমাকে অন্ধভাবে ফাঁসি দিয়ে, পাকড়াও করে, হত্যা করে, নির্যাতন করে আমার উপরে যে স্টিম রোলার চালানো হয়েছে, জনগণের কাছে কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে যে হু ইজ দ্য ভিকটিম হিয়ার। হ্যাঁ, তো এই যে ভিকটিম কে এবং আসল কিলার কারা, এটা যেহেতু পরিষ্কার হয়ে গিয়েছে, জনগণের সাথে, বৃহত্তর গোষ্ঠীর সাথে কিন্তু রিকনসিলিয়েশন আমাদের হয়েই গিয়েছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে পলিটিক্যাল প্রসেসের মধ্যে এই উগ্রবাদীদের নিয়ন্ত্রণ। এটা করতে না পারলে বর্তমানে যারা ক্ষমতায় আছে, তারেক রহমানের সরকার, বিএনপির সরকার, তারাও যে একটা সমূহ বিপদের মধ্যে পড়বে। আমি আবারও বলছি যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, তার সরাসরি তাকে হত্যা করতে চাওয়া ব্যক্তিদের সাথেও কিন্তু তিনি মানে করতে হয়েছে, তিনি করেছেন রাজনীতির স্বার্থে, বৃহত্তর জনগণের উন্নয়নের স্বার্থে তিনি কিন্তু একটা পলিটিক্যাল কম্প্রোমাইজে গিয়েছেন, যেই কারণে 15 বছর বাংলাদেশটা স্থিতিশীল ছিল এবং উন্নয়নটা হয়েছে। এখন তিনি যদি প্রতিশোধ পরায়ণ হয়ে যে আর 9 সাল থেকে 24 সাল পর্যন্ত যদি শুধু পাকড়াওই করতেন এবং প্রতিশোধই নিতেন, বাংলাদেশে তিনি এতদিন সরকারে থাকতে পারতেন না। তো অনুরূপ ভাবে আমরা বলবো যে আমরা 15 বছরের কথা বলছি না। ইউনুস কেন 5 বছরের কথা বলে 18 মাসে পালিয়ে গেল? গেল কারণ প্রতিশোধ দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র টেকে না, সরকার টেকে না। তেমনি করে তারেক রহমানের সরকারের ক্ষেত্রেও কিন্তু তাদের একটা বোঝাপড়া হতে হবে, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে যে আওয়ামী লীগকে বাইরে রেখে জামায়াতকে মানে বড় ভাই মেজো ভাইকে ওই বিরোধী দল বানিয়ে, হ্যাঁ, সেখানে যে আপনারা একটা নাটকীয় সংসদ পরিচালনা করছেন, আপনারা যদি একটা ব্লাফ দিচ্ছেন জনগণের কাছে, সেই ব্লাফ দিয়ে আপনি বেশি দিন টিকতে পারবেন না। আপনার 6 মাসেই ত্রাহি ত্রাহি অবস্থা, 12 মাসে কি হবে আমরা জানি না। বাংলাদেশটা আবারও একটা দুর্বিপাকে পড়তে যাচ্ছে যদি না আপনার মধ্যে সেই ম্যাচুরিটি না আসে, যদি না আপনার মধ্যে সেই ধরনের আন্ডারস্ট্যান্ডিং না আসে যে না, উই নিড টু হ্যাভ সাম কাইন্ড অফ রিকনসিলিয়েশন উইথ আওয়ামী লীগ অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য মানে পলিটিক্যাল ইকোসিস্টেম। আপনাকে পলিটিক্যাল প্রসেসে যেতে হবে। আপনি সরাসরি রাষ্ট্রকে ব্যবহার করে দেখুন, আওয়ামী লীগ 15 বছরে জামাতকে সরাসরি কিন্তু ব্যান করেনি। জামাত 15 সালেও কিন্তু পার্লামেন্টে ছিল। 14 সালের নির্বাচনে কিন্তু মানে সর্বশেষ তারা বয়কট করার সময় কিন্তু তারা পার্লামেন্ট থেকে বেরিয়ে গেল না, তারপরে আর আসলো না। 18 সালে জামায়াতে ইসলামী নামে বেনামে বিএনপির সাথেই ছিল, কিন্তু আমাদের সত্যিকার অর্থে কিন্তু অফিসিয়ালি জামাত ব্যান হয়েছে কিন্তু 24 সালে এসে। তো জামায়াতকে পলিটিক্যাল প্রসেসে রেখে কিন্তু আপনি জামায়াতকে সাংগঠনিকভাবে একটা মানে রাজনৈতিকভাবে একটা অবস্থানে নিয়ে আসতে পেরেছিলেন। হ্যাঁ, তারা গোপন রাজনীতি করেছে, সেটাই আলোচনা আমি যাচ্ছি না। কিন্তু আমরা তো ইসলামিক রাজনীতি বা অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলো, সেগুলো কিন্তু আমরা কোনোভাবেই ব্যান করিনি, বা কোনো রাজনৈতিক দলকে কিন্তু ব্যান করিনি টেররিস্ট অর্গানাইজেশন ছাড়া। আপনি চরমনায় পীরের পলিটিক্যাল পার্টি বলেন, বা আপনি এই যে এই মামুনুল হকের পলিটিক্যাল পার্টি বলেন, এদের কাউকে কিন্তু আওয়ামী লীগ সরকার কোথাও কিন্তু ব্যান করেনি। এবং ইনফ্যাক্ট মানে ইসলামী ঐক্যজোটের ভোট শেয়ার 2% থেকে 7% গিয়ে দাঁড়িয়েছিল অফিসিয়ালি, এবং দ্যাটস হোয়াট দে ইউজ টু টেক প্রাইড ইন। হ্যাঁ, তারা কিন্তু গর্বের সাথে বলতো যে তাদের ভোট শেয়ার জামায়াতের চাইতেও বেশি ছিল। জামায়াতের যে 6-7% ছিল, তারা আমরা কিন্তু একটা ইসলামিক দলগুলোর মধ্যে কিন্তু এন্টি জামাত একটা ভোট ব্যাংক তৈরি কিন্তু বাংলাদেশে হয়ে গিয়েছিল। পলিটিক্যাল প্রসেস আপনাকে বিশ্বাস করতে হবে। দাঙ্গার মাধ্যমে একবার আপনি আমাকে ফেলেছেন, আমি কিন্তু দাঙ্গা চাইতে আরো খারাপ ভাবে আপনাকে ফেলতে পারবো। আমার সেই সক্ষমতা আছে, আওয়ামী লীগের সেই সক্ষমতা আছে। কিন্তু আওয়ামী লীগের বিষয়টা হচ্ছে, আওয়ামী লীগ কি গৃহযুদ্ধ চায় বাংলাদেশে? আওয়ামী লীগ কি এই বাংলাদেশটাকে আজকে একটা পর্যায়ে নিয়ে এসছে? তারা কি সেখানে ধ্বংস হোক? আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জামায়াতে ইসলামী, যদি তারা তাদেরকে একটা সংশোধনের মধ্যে দিয়ে, প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারাও রাজনীতির মাঠে থাকবে, আরো রাজনীতি। কিন্তু আমাদের তো বুঝতে হবে যে অন্যান্য পলিটিক্যাল পার্টি, ওয়ার্কার্স পার্টি, এই প্রগ্রেসিভ পলিটিক্যাল পার্টি, জাসদ বলি, কমিউনিস্ট পার্টি বলি,
তার আরো অনেক প্রোগ্রেসিভ পলিটিক্যাল ফোর্স, তাদেরকেও কিন্তু রাজনীতিতে আপনাকে অ্যাকোমোডেট করতে হবে, রাখতে হবে, তাদেরকে কিন্তু ন্যাশনাল পলিটিক্সে পলিসি ফর্মুলেশনে তাদেরকে আনতে হবে। আপনি শুধুমাত্র ভোটের হিসেব করলে চলবে না। আওয়ামী লীগ ভোটের হিসাব করে, কিন্তু পাশাপাশি এই যে নানান ধরনের একটা পলিটিক্যাল ইকোসিস্টেম আমরা যেটাকে বলি, যে যেখানে অনেক ধরনের মানে পলিটিক্যাল পার্টি থাকে, সেটাকে কিন্তু আওয়ামী লীগ নার্চার করেছে পূর্বেও, এবং করেছে বলেই কিন্তু আওয়ামী লীগের কিন্তু দীর্ঘমেয়াদে শাসন করার সক্ষমতাটা তৈরি হয়েছিল। এই জিনিসটা আমরা বারবার বলছি যে আপনি শুধুমাত্র ডানপন্থীদের ঘরে গিয়ে উগ্র ডানপন্থাকে উস্কে দিয়ে, এবং শুধুমাত্র আজকে কালকে পরশু প্রতিদিন একটা করে ওই যে পকেট পার্টি তৈরি হচ্ছে পাকিস্তান এমবাসির কাছ থেকে, পাকিস্তান এমবাসি 5 লাখ টাকা দেয়, পার্টি একটা তৈরি হয়। হ্যাঁ, আইএসআই যে ডিফেন্স অ্যাটাচে আছে সে একটা কিছু পয়সা দিবে, আর একটা পার্টি তৈরি করবে, আমার বাংলাদেশ, ফজর পার্টি, আসর পার্টি, মানে পার্টির কোনো শেষ নেই। এগুলো সব তৈরি হচ্ছে। চৌধুরী, সে কারণেই কি বাংলাদেশে এখন প্রতিদিনই কোথাও না কোথাও বোমা পাওয়া যাচ্ছে? এখন নতুন বোমা, প্রেসার কুকার বোমা পাওয়া যাচ্ছে। এগুলো তো আইইডি, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, আইইডি। আইইডি গুলো কারা তৈরি করেছিল? আইইডি গুলো তৈরি করতো আফগানিস্তানে, পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে গিয়ে। তো এখন আপনি পাকিস্তানকে ভিসা ফ্রি করে দিলেন। হ্যাঁ, ইউনূস সরকার এসে যেটা করলো, ভিসা ফ্রি করে দিল। তো ভিসা ফ্রি করে দেওয়ার পরে পাকিস্তান থেকে কারা আসছে, কারা এসছে, আপনার তো কোনো কন্ট্রোল নেই। দের ইজ নো সিকিউরিটি কন্ট্রোল। মানে নিরাপত্তা অ্যাসেসমেন্ট আপনি করতে পারছেন না। অথচ আমার দেশের মানুষ কিন্তু ওখানে যেতে পারে না। পাকিস্তানিদের জন্য আপনি ভিসা ফ্রি করে দিলেন, উইলিনিলি আপনি যে কোনো কেউ আসতে পারবে। আর বাংলাদেশিরা কিন্তু পাকিস্তানে কিন্তু মানে যেভাবে খুশি সেভাবে যেতে পারবে না, বা ভিসা অন অ্যারাইভাল কিন্তু নেই, শুধুমাত্র ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের জন্য সেটা করেছে। তো এই ধরনের একটা পরিস্থিতিতে কারা আসছে, কারা সেখানে খুঁটি মানে ক্যাম্প করছে? মৌলানা ফজলুল হক চলে এসেছিলেন, তিনি তো ঘোরাফেরা করে নানান জায়গায় নানান জায়গায় তাদের যে স্প্লিন্টার্স যে সেলগুলো ছিল সেগুলোকে উস্কানি দিয়েছেন। পাশাপাশি আপনি দেখেছেন যে লস্করে তৈয়বা এবং জৈশে মোহাম্মদ তারা কিন্তু প্রকাশ্যে বলেছে যে তাদের অপারেটিভরা জুলাই দাঙ্গায় অংশগ্রহণ করেছে। বিজেপি তেহরিকে তালিবান যে পার্টিটার কথা এখন বলা হচ্ছে, সেটাও তো এখন মানে সেনাবাহিনীর ভেতরে, বিমান বাহিনীর ভেতরে তাদের মানে সদস্য পাওয়া যাচ্ছে। এবং এই কারণেই কিন্তু অনেকের কিন্তু চাকরি গিয়েছে, বরখাস্ত হয়েছে। হ্যাঁ, শুধু তেহরিকে তালেবান না, ইসলামিক স্টেটেও কিন্তু তাদের মানে অনেক মানে সন্তানরা অংশগ্রহণ করেছে। এটা তো আমাদেরকে আমেরিকান ইন্টেলিজেন্স বলেছে, এফবিআই বলেছে, আমাদেরকে MI6 বলেছে। বলার পরে সেগুলোকে আমরা মানে ক্লিনিক্যালি টার্গেট করে নিষ্ক্রিয় করা হয়েছে, কারো চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে জেলে নেওয়া হয়েছে। এখন এরা সারফেসড হয়েছে, এরা এখন বলছে যে তাদের মানবাধিকার হরণ হয়েছে। তারাই কিন্তু এখন তারা রিফর্ম হয়েছে কিছুটা হয়তোবা, কিন্তু এই যে আপনি দেখবেন যে মেজর জিয়াকে তো আওয়ামী লীগ সরকার টার্গেট করুক না করুক সেটা পরের কথা। তার কৃতকর্মের কারণে আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র যখন কারো উপর বাউন্টি দেয়, মুক্তিপণ না মানে তার উপর পুরস্কার ধার্য করে, সেটা তো তার তথ্য উপাত্তের ভিত্তিতেই ধার্য করবে, তাই না? মেজর জিয়াকে ধরিয়ে দিতে পারলে এফবিআই ঘোষণা করছে $5 মিলিয়ন দেবে, বা এই ধরনের একটা অ্যামাউন্ট, 5 মিলিয়ন বা $5 লাখ একটা। হ্যাঁ, মেজর জিয়ার ক্ষেত্রে কিন্তু এটা আমেরিকান ডিক্লারেশন, ইট ইজ নট আওয়ার ডিক্লারেশন। আমাদেরও ছিল, বাট আমেরিকার। তো এখন এই ধরনের একটা ব্যক্তির পক্ষে হয়ে দেখবেন কিছু সাবেক সেনাবাহিনী কর্মকর্তারা এখন নাকি ধর্ণা দিচ্ছে আইনমন্ত্রীর কাছে, তাকে ক্ষমা করে দেওয়া হোক। এখন এই ক্ষমা করে দিতে পারলে তারা কি বোঝাতে পারবেন যাদের সাথে, যাদেরকে তুষ্ট করে সন্তুষ্ট করে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন, তাদেরকে আপনি বোঝাতে পারবেন? তারা বোঝাতে পারবে যে এটা হোয়াট উইল বি দি আউটকাম? তো এই যে একটা মানে জঙ্গিবাদের প্রাতিষ্ঠানিকীকরণ, এটা বাংলাদেশে হয়েছে গত 2 বছর ধরে। এটাকে আরো বাড়তে যাতে না দেয়া হয় সেটার জন্য কিন্তু সচেষ্ট হতেই কিন্তু একটা পলিটিক্যাল কনসেনসাসের প্রয়োজন আছে। বিএনপির মধ্যেও কিন্তু অনেকে অসন্তুষ্ট, আমরা তো এটা খবর পাই, আলোচনা হয় অনেকের সাথে। তারা অসন্তুষ্ট কারণ এই পর্যায়ের বিভৎসতা, এই নৃশংসতার স্বল্প সময়ের মধ্যে এইভাবে করে কিন্তু তারাও কিন্তু মেনে নিতে পারছেন না। কারণ আলটিমেটলি তাদের পরিবারকেও দেশে থাকতে হবে, তাদেরকেও রাজনীতি করতে হবে, তাদের পরবর্তী প্রজন্ম আছে। তারা বাংলাদেশ থেকে এই ধরনের একটা পয়েন্ট অফ নো রিটার্নে যারা নিয়ে গিয়েছে, তাদের প্রতি তারাও খুশি না। সুতরাং তারাও কিন্তু চায় একটা গ্রেটার পলিটিক্যাল কনসেনসাস, অ্যাটলিস্ট আমাদের কিছু কিছু ফান্ডামেন্টাল প্রশ্নে। সর্বশেষ প্রশ্নটা করি,
অনেক বিখ্যাত মুখ, অনেক বিখ্যাত চেহারা, অনেক বুদ্ধিজীবী, স্বঘোষিত সাংবাদিক সবাই খালি একই কথা বলে যে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, আওয়ামী লীগের কোনো মানে এই এত বড় ঘটনা ঘটানোর পরেও আওয়ামী লীগের কোনো রকমের কোনো ক্ষমা প্রার্থনার ইয়ে নাই, আকাঙ্ক্ষা নাই। এই যে কথাটি বলে, আপনার অবস্থানটি কি সজীব ওয়াজের জয় কথাটি স্পষ্ট করেছেন? একজন আইনজীবী হিসাবে আপনি যদি দেখেন, ধরেন কালকে যদি আপনাকে আইসিটি আদালতে গিয়ে এই প্রশ্নটি করা হয়, আপনি কি বলবেন, কি উত্তর দেবেন? আওয়ামী লীগের প্রথম কথাটা হচ্ছে, আপনি একদম মানে আইনি দৃষ্টিকোণ থেকে দেখেন, এই যে ক্ষমা চাওয়ার কথা বলা হচ্ছে, আচ্ছা আমি যদি একদম মানে আইনের দৃষ্টিতে বলি, আমি ব্যক্তি হিসেবে যদি কোনো সরাসরি ফৌজদারি অপরাধ করার জন্য নির্দেশনা দিয়ে থাকি, খুন বলি, দাঙ্গা বলি বা যে কোনো ফৌজদারি অপরাধ, সেক্ষেত্রে আমি যদি ক্ষমা চাই, ক্ষমা চেয়ে কি আমি কি সেই অপরাধের দায় মুক্তি পেতে পারি? নিঃসন্দেহে না। সেই ক্ষমা চাওয়ার প্রশ্নটাই তো এখানে অবান্তর। কারণ আমরা বারবার বলছি যে ক্ষমা কেন চাইবো? আমার শাস্তি হওয়া উচিত যদি দোষ করে থাকি, এবং দোষ নিরূপণ করার জন্য সঠিক তদন্ত হতে হবে, ট্রায়াল হতে হবে। আমাকে আপনি আমি যদি দোষী হই তাহলে আমি ক্ষমা চাইব। হ্যাঁ, আমি এখন যদি বলি ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে, যদি আমি একেবারে পার্সোনাল একটা সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে বলি ক্ষমা, আমি আওয়ামী লীগের একজন মানে সরকারের মন্ত্রী হিসেবে আমি আমার দলের কর্মীদের কাছে কিন্তু সেখানে আমাদের একটা, আমি মনে করি ব্যক্তিগতভাবে তাদের প্রতি একটা আমার আমার ব্যক্তিগতভাবে ক্ষমা চাওয়ার বিষয় থাকতে পারে, যে এই যে একটা ভয়াবহ দুর্যোগ তাদের উপর নেমে এসছে, আমি কিন্তু তাকে প্রোটেক্ট করতে পারছি না। আমি প্রোটেক্টেড হলাম, আমি এখন আত্মগোপনে আছি, আমি আপনার সাথে বসে এখানে আলোচনা করছি, কিন্তু আমার তো এখন মানে ব্যাপক নির্যাতনের মধ্যে আছে। আওয়ামী লীগের যদি ক্ষমা চাইতে হয়, আমাদের সেই কর্মীদের কাছে চাইতে হবে যে আমরা তাদেরকে অরক্ষিত করে ফেলছি। সাধারণ মানুষের কাছে আমাদের চাইতে হবে বিচার। আমরা বলবো যে আমরা চাই যে বিচার হবে সকলের, তদন্ত হবে সকলের। আর যারা মানে দায় মুক্তি নিয়েছে, যারা পাবলিকলি, আওয়ামী লীগের কোন নেতাকর্মী কিন্তু পরিকল্পিতভাবে এই দাঙ্গার সময় হত্যা করার উদ্দেশ্যে, ধ্বংস করার উদ্দেশ্যে কিন্তু অংশগ্রহণ করে নাই, আত্মরক্ষার্থে করেছে। আজকে তারাই সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে। আর আমার ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের কর্মী, ছাত্রলীগের কর্মী, তারা কি দোষ করেছে? দুর্নীতি করলে আমি সরকারে ছিলাম, আমি করেছি। আমি যদি বাহিনীর প্রধান হিসেবে থাকি, আমি করেছি। কোন বাহিনীকে আমি করেছি। কিন্তু আমার যে একেবারে তৃণমূল থেকে শুরু করে একেবারে আমাদের যারা সরকারে ছিলেন না, সিনিয়র লিডারশিপ, 85 বছর ঊর্ধ্ব, এই আমির হোসেন আমু, বীর মুক্তিযুদ্ধের সংগঠক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, বাংলাদেশের রাজনীতির তারকা, প্রধান বিচারপতি প্রধান ছিলেন, বিচারপতি খায়রুল হক, আপনি সাংবাদিকরা, সাংবাদিক বৃন্দ, যাদের আসলে মানে বিশ্লেষণ করা ছাড়া এবং ইনভেস্টিগেটিভ রিপোর্ট দেওয়া ছাড়া সেখানে সেই রিপোর্ট কারো পক্ষে যাবে বা বিপক্ষে যাবে। মানে আরেকটা কথা এখানে আমি আপনাকে বলছি, এইটার পাশাপাশি আপনি দেখবেন বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে, মানে বড় ব্যবসায়ীদের মধ্যে কমপক্ষে অ্যাটলিস্ট 70% ব্যবসায়ীর কিন্তু বিরুদ্ধে মামলা দেয়া আছে। এই একটা মামলাও কিন্তু তোলা হয়নি। বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের বিরুদ্ধে এই জুলাই মামলাগুলো কিন্তু এখনো ঝুলছে। হ্যাঁ, পুলিশ এখনো গ্রেফতার করেনি, কিন্তু আমি একজন শত কোটি টাকা বিনিয়োগকারী ব্যবসায়ী, ব্যাংকে আমার 1000 কোটি টাকার লোন আছে, আমার কিছু লাভ আছে, আমি কি কোনোভাবেই, আমার কি মস্তিষ্ক বিকৃত হয়েছে যে আমি বাংলাদেশে আর কোনো বিনিয়োগ করব? কারণ আমার বিরুদ্ধে যে 5টা মামলা এখনো ঝুলছে, আমি এফিডেভিট নিয়ে রেখেছি, টাকা পয়সা দিয়ে, পুলিশকে পয়সা দিয়ে বলেছি ভাই আমার অ্যারেস্ট করো না। আমার ফ্যাক্টরি আপনি আজকে যান কালকে যান বন্ধ করতে থাকেন, আমার অ্যাকাউন্ট ফ্রিজ করতে থাকেন, দুদক আমার ইনভেস্টিগেশন করছে। তো এই অবস্থা আমি কি কোনো আর জব জেনারেট করব? আমি পাত্তারি গোটানোর জন্য প্রস্তুত হব। আমি সবকিছু গুছিয়ে কোনো রকমে বিক্রি করতে পারলে বাড়বে, নয়তো নাই, আমি ভেঙে যাব। এটাই কিন্তু আমাদের অর্থনীতিটা এখন ফ্রোজেন অবস্থায় আছে। আপনি একটা মানে একটা 5% প্লাস জিডিপির হার যেখানে ছিল, আমাদের পার্সেন্টেজ গ্রোথ ছিল, মানে গ্রোথ পার্সেন্টেজ ছিল, সেটা এখন 2%-এ নেমে আসছে। খুব শীঘ্রই কিন্তু রিসেশনে পড়বো আমরা।
মানে পেছন দিকে যাবে, গ্রোথ হবে না, কন্ট্রাক্ট করতে থাকবে অর্থনীতি। অলরেডি কন্ট্রাক্ট করছে স্ট্যাটিস্টিক্যালি, কিন্তু আমরা কিন্তু কন্ট্রাকচুয়ালি আসছি। এদিকে আমি একটা জায়গায় পড়লাম যে বাংলাদেশের ইকোনমি কন্টামিনেটেড হয়ে গেছে একদম, মানে সেটা বলেছেন একজন, খুবই ইন্টারেস্টিং। অ্যাবসলিউটলি কন্টামিনেটেড হয়েছে। মিসম্যানেজমেন্ট যে আমাদের সময় ছিল না তা নয়, কিন্তু আমরা কিন্তু প্রতিষ্ঠানের উপর আস্থাটা তখনও ছিল। এই যে ইসলামী ব্যাংক এখন কিন্তু টাকা দিতে পারছে না বাংলাদেশে। আমাদের সরকারের সময় কোনো ব্যাংক তার যে ডিপোজিটারকে বা তার ক্রেডিটারকে টাকা দিতে পারেনি, এটা কোনো রেকর্ড নেই। যাই হোক, ব্যাংকিং সিস্টেমটার ইন্টেগ্রিটিটা কিন্তু কম্প্রোমাইজ ছিল না। এখন যে পরিস্থিতি, এটাতে মানে যদি বাংলাদেশে এই সরকার যদি কোনো স্থিতিশীলতা চায় এবং তার পূর্ণ মেয়াদ শেষ করতে চায়, প্রথম তো তাকে চিন্তা করতে হবে তার পূর্ণ মেয়াদ শেষ করা, তাহলে অবশ্যই এই উগ্রবাদীদেরকে নিয়ন্ত্রণ করতেই হবে রাজনৈতিকভাবে, এবং একটা কনসেনসাসে আসতে হবে যে আওয়ামী লীগকে যেভাবে করে তারা একটা পয়েন্ট অফ নো রিটার্নে নিয়ে যাচ্ছে, এটা নেক্সট আউটকাম হবে বাংলাদেশে গৃহযুদ্ধপূর্ণ অবস্থা। এই গৃহযুদ্ধপূর্ণ অবস্থা হলে কিন্তু তারাও টিকবে না, বাংলাদেশের সাধারণ মানুষ টিকবে না, আমরা কেউই ভালো থাকবো না। তো এই গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতি থেকে আমাদেরকে, রাষ্ট্রকে, দেশকে, অর্থনীতিকে রক্ষা করার জন্য তাদের মধ্যে শুভবুদ্ধির উদয় হোক, সেটা আমি এখনো বলছি। আমরা হিংসাত্মক, আমরা মানে ব্যঙ্গাত্মক কথা রাজনীতিতে পরিহার করব। আমাদেরও ভুল ছিল, আমরাও কম ব্যঙ্গাত্মক কথা তো বলিনি, আমরাও বলেছি অনেক খুবই রূঢ় ভাষাতে বলেছি, আজকে আমাদেরকে বলা হচ্ছে। তো এই যে একটা ভিশাস সাইকেল, হ্যাঁ, একে অপরকে যেভাবে আক্রমণের, এটা থেকে আমাদের সকলকেই বেরোতে হবে। এবং আমরা কিন্তু আমরা তো মুখে বলেছি, আমরা কিন্তু ফিজিক্যালি কাউকে, আমার চট্টগ্রাম শহরের বিগত 15 বছরে আমাদের সরকারের শাসনামলে বিএনপির কোনো নেতার বাড়িতে একটা ঘটনায়, আমাদের বাড়িতে আক্রমণ হওয়ার পরে 3 তারিখ কিছু আমাদের কর্মীরা গিয়ে তাদের বাড়ির সামনে গিয়ে পাথর মারছিল, হয়তোবা টায়ার পুড়িয়েছিল, অথবা গাড়ি একটা দুটো ভাঙচুর করেছে, কিন্তু এইভাবে করে লুটপাট ধ্বংসযজ্ঞ কোথাও কেউ করেনি আমাদের সময়। কিন্তু আমাদের যখন উৎখাত করা হলো আমাদেরকে, তখন কিন্তু আমাদের প্রত্যেকটা নেতা কর্মীর বাড়িতে এভাবে আক্রমণ হয়েছে। আমার বাড়িতে একটু বেশি হয়েছে, সেটা হওয়া স্বাভাবিক, মানে আমার বাবার মানে যে রাজনৈতিক ঐতিহ্য সেটা হিসেবে। কিন্তু স্বাভাবিক আমি কেন বলবো যে মানে এই ধরনের অস্বাভাবিকতাটাকে স্বাভাবিকতাটা যারা করে ফেলেছে, সারা বাংলাদেশেই ঘটেছে মহিবুল হাসান চৌধুরী, এবং তাদের জীবনটা আগামীতে, তাদের রাজনৈতিক জীবনটা কতটুকু কঠিন অবস্থার মধ্যে তারা ফেলে দিয়েছেন, এটা তারা উপলব্ধি যদি করতে না পারেন, তাহলে আমাদের জনজীবনের জন্য একটা ব্যাপক কঠিন সময় কিন্তু ঘনিয়ে আসছে। তারপর আমি বলবো, শেখ হাসিনা আসছেন, শেখ হাসিনার আশাটাকে আপনারা ফেসিলিটেট করুন, এটাকে নিরাপদভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এই মুহূর্তে পুনরায় একটা আস্থার জায়গায় নেওয়ার সুযোগ, যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেখানে সিদ্ধান্ত দিবে যে এই ট্রায়াল ভুল ছিল, এইখানে এই দুর্বলতা ছিল, সেখানে আমার যে লিগ্যাল যে আপনার ইনস্টিটিউশনগুলো, জুডিশিয়াল ইনস্টিটিউশনগুলো, তাদেরকে দাঁড়ানোর একটা সুযোগ কিন্তু তৈরি হবে। আপনার বাহিনীগুলো নিউট্রাল অবস্থান থেকে নিরাপত্তা নিশ্চিত করার একটা সুযোগ সৃষ্টি হবে। আপনি এটা বার্তা দিতে পারবেন। আপনি এই যে মানে ঢালাও মামলা হয়েছে হাজার হাজার, এবং সেখানে লক্ষ লক্ষ নেতাকর্মীকে আপনি মানে গ্রেফতার করে কারাগারে পড়ছেন, এখান থেকে পরিবর্তন হওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে। সুযোগটা আপনি নেবেন কি না, নাকি সেই সুযোগটা হাতছাড়া করে আবারও অনেক বছরের জন্য নির্বাসনের প্রস্তুতি নেবেন, বিষয়টা আপনার হাতে কিন্তু রয়েছে। অশেষ ধন্যবাদ মহিবুল হাসান চৌধুরী, এবং আপনার সঙ্গে নিশ্চয়ই আরো আলোচনা হবে, আরো কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন, মানে পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকবেন। কথা হবে আবারও। ধন্যবাদ।